আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে। চলমান অনেক দিক থেকে প্রচারিত হয় নেক্সাস টেলিভিশনে এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা একটু বিষয়ে বৈচিত্র্য এনেছি, অন্য বিষয়ে কথা বলবো। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম কিছু বৃহস্পতিবারে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি না। আজকে আমরা সেই রকম একটা বিষয়ে কথা বলবো। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আলো অন্ধকারে যাই। জীবনানন্দ দাশের খুব বিখ্যাত কবিতার লাইন, আলো অন্ধকারে যাই, এবং তারপরে এটা বোধ কবিতাটা, মাথার গভীরে এক বোধ খেলা করে। কিন্তু এই বোধ যে তৈরি হয়, বোধ তৈরি করার অনেক প্রক্রিয়া রয়েছে এবং এই বোধ তৈরি করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখেন সংস্কৃতি কর্মীরা। আজকে সেই রকম 3 জন ব্যক্তিকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠান দেখতে চাইলে টেলিভিশনে তো দেখতে পাচ্ছেনই, ফেসবুকেও দেখতে পাবেন আমাদের ভেরিফাইড পেজে, অথবা ইউটিউবে দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়। আজকে আমাদের অতিথিরা আমার তো প্রিয়ই, আপনাদেরও অনেক প্রিয়। আপনারা তাদের কাজ দেখেছেন এবং আপনাদের কাছে তারা খুবই প্রিয় মানুষ। তাদের কাজের কারণে তারা চলচ্চিত্র নির্মাণ করেন, অভিনয় করেন। এখানে আছেন মেজবাউর রহমান সুমন, চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। তার পাশে আছেন নাজিফা তুষি, অভিনয় শিল্পী, এবং তার পাশে আছেন মুস্তাফিজুর নূর ইমরান, তিনি অভিনয় শিল্পী। আমরা আজকে কথা বলবো মূলত এই আলো অন্ধকার নিয়ে। চলচ্চিত্র আসলে আলো অন্ধকারের খেলা। ঘরটা অন্ধকার হয়, প্রজেক্টর অন হয়, পর্দায় দৃশ্য ভেসে ওঠে এবং সেখানে আলো এবং অন্ধকারের যে ক্রমাগত পরিবর্তন, তার মধ্যে দিয়ে ছবি ভেসে ওঠে। আমরা মেজবাউর রহমান সুমনকে দেখেছি অন্ধকার নিয়ে খেলা করতে হাওয়া ছবিতে। একটা ডার্ক, একটা সিলুয়েটের মধ্যে, একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটা তৈরি হচ্ছে এবং খুবই চমৎকার একটা ছবি। মেজবাউর রহমান সুমন কি এই যে দৃশ্য নিয়ে খেলা করে, আসলে সে নিজেকে আলাদা করতে চায় নাকি চলচ্চিত্রটাকে আলাদা করতে চায়? আমি আলাদা করতে চাই কিনা সেটা আমি জানি না। হয় কি যে আমার কাছে মনে হয় যে ওই আলো অন্ধকারের গল্প বলতেছেন, তো আমার কাছে মনে হয় যে আমি কোনো কিছু আসলে প্রত্যেকটা মানুষই আসলে কোনোভাবে এক্সপ্রেস করতে চায়, কিংবা কারো কিছু বলার থাকে। মানে আমার এই জীবদ্দশায় আমি আসলে তেমন কিছু উদযাপন করতেও চাই, আনন্দ বলেন, উপভোগ বলেন, যেটাই বলেন। তো চলচ্চিত্র এমন একটা মাধ্যম যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি যেহেতু ফাইন আর্টসে পড়াশোনা করেছি, সো পেইন্টিং করার ইচ্ছা ছিল, কবিতা লেখার একসময় ইচ্ছা ছিল, এরকম না, কিংবা মিউজিক করার ইচ্ছা ছিল। লিখেছিলেন কবিতা? আমি ছোটবেলা থেকে লেখালেখি করি, আর আমার একটা ব্যান্ড আছে মেঘদল। হ্যাঁ, সেটা আমি জানি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ওখান থেকে মিউজিক শুরু হয়। এরকম অনেক কিছু করতে করতে এসে মনে হয় যে সিনেমাটা এমন একটা ব্যাপার যেটা আমি যা যা করতে চাচ্ছিলাম সেগুলোর একটা কালেকটিভ ফর্ম হচ্ছে ফিল্ম। সো ওখানে সবই আছে, গান আছে, কবিতা আছে, ছবি আছে। হ্যাঁ, ছবি আছে। সো ওইটা আমাকে মনে আকর্ষণ করছে, যে এই যে আলো অন্ধকারের ব্যাপারটা, যে আমি আসলে ইন্সপায়ার হয়েছি, যে মনে হয়েছে যে এইটার ভিতর দিয়ে আমি সবকিছু একটু একটু করে করতে পারি আর কি। একটু একটু করে তো অনেকখানি হচ্ছে এবং সামনে নিশ্চয়ই আরো হবে। আমরা এটা নিয়ে কথা বলবো। মুস্তাফিজুর নূর ইমরান, আমরা অতি সম্প্রতি আপনার একটা ছবি দেখেছি, রোহিত। তো সেইখানে আপনার একটা চরিত্র আছে। সেই চরিত্রটা অনেকের কাছে মনে হয়েছে যে সে একটা দ্বন্দ্বের মধ্যে আছে। সে কতটুকু ভালোবাসে, কতটুকু সমাজের কাছে নতি স্বীকার করে, কতটুকু সে অন্যের কথা শোনে, কতটুকু সে নিজের মন অনুযায়ী চলে। এবং এখানে একটা খুবই একটা মানুষের কষ্ট আছে, ওইখানে একটা পুরুষেরও কষ্ট আছে, একজন ভালো মানুষের কষ্ট আছে, আবার মেনে নেওয়ার একটা কষ্ট আছে। আমার কাছে মনে হয়েছে যে সে মেনে নিচ্ছে। এই ধরনের চরিত্র করতে গেলে আসলে কি করতে হয়? অনেকদিন চরিত্রটা নিয়ে ভাবতে হয়, নাকি গিয়ে দেখে আসতে হয়? যেমন আমরা শুনেছি তুষি আরেকটা ছবির জন্য রীতিমতো পার্লারে গিয়ে শিখেছে ওইখানে কিভাবে কাজ করতে হয়। তো ওইরকম কি কিছু করতে হয়? হাউ ডু ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ? যাপন করাটা খুব জরুরি মনে হয় আসলে। এবং শুধু যাপন করাটা বলতে শুধুমাত্র যে ওই জায়গায় গিয়ে ওই এনভায়রনমেন্টটার ভেতরে থাকা শুধু তা না। আসলে
এই চরিত্রটাকে এক্সপ্লোর করা ওই ওই প্রকৃতির মধ্যে দিয়ে এবং ওই মানুষগুলোর মধ্যে দিয়ে, কারণ যে চরিত্রটা আমি নই আসলে সেই চরিত্রটাকে খুঁজে বের করাটা খুব জরুরি হয়ে পড়ে আর কি। তখন এই যে ছোট ছোট যে বিষয়গুলো আপনি মাত্রই বললেন যে এতগুলো দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে চরিত্রটা যায়, এই দ্বন্দ্বগুলোকে আবিষ্কার করার জায়গাটা বোধহয় খুব জরুরি হয়ে পড়ে আর কি। তো ওইটাই প্রস্তুতি। কতদিন কাজ করতে হয়েছিল এই চরিত্রটা? কারণ অভিনয় খুব ভালো হয়েছে, আমি ছবিটা যেহেতু দেখেছি। তো কতদিন কাজ করতে হয়েছে এই চরিত্রটাকে বুঝতে? আমার মনে হলো যে ছবিটা যেদিন শেষ হলো সেই দিনই বোধহয় আসলে মানে শুরু করছিলাম আর কি মাত্র। ও মানে শেষ হয় না আসলে না? কিন্তু আমাদের ভালো লেগেছে। তো এইখানে তো অনেক চাপের জায়গা আছে, যেমন সমাজ একটা নারীকে বিচার করতে থাকে এবং সেই বিচারের রায় মেনে নিতে হয়, কিন্তু মনে তো সে মানতে পারে নাই। ফলে সে মেয়েটি যখন আবার ফেরত আসে তখন তাকে আবার সে গ্রহণ করে, কারণ সমাজ যা চেয়েছে তার মন তো সেটা চায় নাই। এই যে প্রবল দ্বন্দ্ব এই ছবির মধ্যে, এইখানে আসলে নিজেকে সবচেয়ে বেশি কোথায় মনে হয়েছে যে ইউ আর রিয়েলি ডুইং দ্য অ্যাক্টিং, আপনি সবচেয়ে ভালো অভিনয় করছেন? এইটা নিজেকে দেখে কখনো না, মনে এটা হয় না যে কখনো- এখানে সবচেয়ে ভালো না, হচ্ছে? না, এটা কখনো ফিল করিনি আমি আসলে। আর ওইভাবে আসলে আমি কখনো জাজ করতেও পারি না আসলে, যে খুব ভালো অভিনয় করেছি আসলে এরকম জায়গায় করতে পারি না আসলে। তুষির অনেক পরিচয় আছে এবং অনেক অনেক অভিনয়ের একটা যাত্রা আছে। সেই যাত্রায় আমরা দেখেছি যে ভালো ছবি হচ্ছে, অনেক ভালো অভিনয় হচ্ছে। নিজেকে ওই চরিত্রে দেখতে কেমন লেগেছে? কেননা অন্য জায়গাতে আপনি অনেক গ্ল্যামারাস, আপনি সাজেন, আপনি সুন্দর পোশাক পরেন, আপনি মডেলিং করেন, আপনি নাটক করেছেন, মঞ্চে গিয়েছেন, আপনি অনেক কিছু পারেন, কিন্তু ওইরকম একটা চরিত্র যেখানে আপনাকে চেনা জানা, নিজেকে অচেনা মনে হয়েছে? কিংবা কখনো মনে হয়েছে যে ওরকম হতে পারলেও ভালো হতো? হ্যাঁ মানে কারণ ওই চরিত্রটা, ওকে বলছে সবাই পাগলি, আমার অবশ্য পাগলি মনে হয় নাই, কিন্তু সবাই বলছে সে পাগলি। হ্যাঁ তো ওরকম এক পাগল হতে পারলে ভালোই তো। অবশ্যই। কেন? স্বাধীনতা? হ্যাঁ একটা বড় অংশ স্বাধীনতা, নিজের মতন, সোসাইটিকে ইগনোর করা যায়, এটা একটা মজা আমার মনে হয়। আর অত তো হতে পারবো না, লোভী তো আমরা, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে জীবনে, সো ওই জীবন যাপন করতে পারবো না। হয়তো অভিনয়টা ভালোবাসি দেখে এক চরিত্র মায়ায় পড়ে হয়তো একটা এক্সপ্লোর করি ওই সময়টাতে। আপনি যেটা বললেন, হ্যাঁ আমি যখন কোনো একটা চরিত্র দেখি, নর্মালি রিলিজের সময় দেখি, এর আগে খুব একটা দেখতে চাই না, কারণ আমার কাছে ওই টাইমটা আমি সেলিব্রেট করতে চাই। এই যে একটা চরিত্রের সাথে আমার যাপন, তারপর এটার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়, আবার আমি ব্যক্তি জীবনে ঢুকে পড়ি, তারপর অনেকদিন পর যখন আবার ওই চরিত্রটাকে আমি দেখি, তখন আমার প্রাক্তনের সাথে মানুষের যে অনুভূতি হয় ওরকম একটা অনুভূতি মনে হয়। কখনো কি মনে হয় আপনি এরকম ছিলেন কিছুদিনের জন্য? চেষ্টা করেছি আমি ওই রকম চরিত্র হয়ে থাকার, সো তখন যখন দেখি তখন আমার ওই টাইমটা আবার সেলিব্রেট করি, আবার মেমোরিজ রিকল হয়, নতুন লাগে আর কি দেখতে। বা অডিয়েন্স হিসাবে তো দেখতে পারি না নিজেকে, তো দেখি অনেকটা সময়, তখন ওই সময়গুলো মনে পড়ে আর কি। এটা একটা অদ্ভুত অনুভূতি, আমার মনে হয় একটারা সে অনুভূতি ব্যাখ্যা করা যায়? এটাই যে এরকম হয় অনুভূতিটা, অনেক এক্সাইটমেন্ট, খুশি, নার্ভাস, টেনশন, কিভাবে কেমন লাগবে কার। নিজের ছবি প্রথম পর্দায় দেখতে আপনার কেমন লেগেছিল? নিজের ছবি প্রথম পর্দায় যখন আপনি দেখেছিলাম, প্রথম দেখলেন যে বিরাট একটা স্ক্রিনে আপনি? ওইটা খুব একটা এখন মনে পড়ে না, অনেক ছোট ছিলাম, বাট ভালোই লাগছিল। এবার কেমন লেগেছে? এই অনুভূতিটা কি বদলায়? হ্যাঁ অনুভূতি বদলায়। আর এবার তো রোহিত দেখেছিলাম আমি প্রথম রটারড্যামে প্রথম ফেস্টিভ্যাল, ওইটা আরো বেশি নার্ভাস, টেনশন, ভয়, এবং কিন্তু ভালোই লাগছে আমার। দেশেও যখন দেখছি তখন ওই যে সবার যে উচ্ছ্বাস থাকে, ওইটা আমার কাছে খুব তখন ঈদ ভাইব মনে হয়, যে সিনেমা রিলিজ হলাম, আমার কাছে মনে হয় একটা ফেস্টিভ্যাল, ঈদের মতন। হ্যাঁ, আমরা লক্ষ্য করেছি আপনি পুরো সময়টা উদযাপন করছিলেন, এক এক দিন এক একটা যে প্রদর্শনী, এক এক দিন আপনি এক এক রকম ভাবে সেটা উদযাপন করেছেন। এটা দুইটা কারণে হতে পারে, একটা হতো ছবিটার প্রমোশনের জন্য, আরেকটা হতে পারে যে আপনি আসলেই এটা আনন্দ আমি পেয়েছেন। আসলে আনন্দ নিয়ে করেছি। সুমন, আপনার কাছে আসি যে পুরস্কার বিষয়টা আমাদের বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ। ধরেন কেউ যদি পুরস্কার পেয়ে যায়, আমরা ধরে নেই উনি সেই পুরস্কারটার সমান বড়, আসলে তো উনি বড় তাই পুরস্কার তাকে দেয়। তো আমাদের দেশে উল্টাটা হয়, আমাদের দেশে কেউ বড় এটা বোঝার জন্য তাকে পুরস্কার দিতে হয়।
তো এই যে ছবির বেলা এটা খুবই বিরাট, আমরা দেখেছি একেবারে সত্যজিৎ রায় থেকে শুরু করে পুরস্কার পেয়ে যাওয়ার পরে সবাই বলতে শুরু করে যে ছবিটা তো খুব ভালো বানিয়েছিল, আমরা বুঝি নাই কিন্তু বিদেশিরা বুঝতে পেরেছে। যেমন ধরেন একটা লোক অনেক কাজ টাজ করেছে, হয়তো ভালো কাজ, বিদেশিরা পুরস্কার দিয়ে দিলে তখন আমরা বলি যে ও উনি পুরস্কার পেয়েছে, তার মানে উনি অনেক জানে। মাঝে মাঝে এই প্রত্যয় আমাদের ভুল হয়, দেখা যায় অনেক বড় পুরস্কার পেয়েও আমাদের প্রত্যাশা পরিমাণ কাজ করতে পারেন না অনেকে, বা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেন না। কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুবই, কোনো লেখক যদি একটা পুরস্কার পেয়ে যান, উনি তাহলে ভালো লেখেন, কিন্তু এটা তো আমারই আগে বোঝার কথা ছিল। তো আপনার কি মনে হয় যে পুরস্কার একটা রোল প্লে করে একজন, এইখানে যদি আপনি গুরুত্ব পেতে চান, আমাদের এই চলচ্চিত্র বলেন, সংস্কৃতি জগৎ বলেন, লেখার জগৎ বলেন, এমনকি রাজনীতিও বলেন, পুরস্কার পেলে কি আমরা ভাবি যে উনি খুব সেরা, না পেলে উনি কেউ না? পুরস্কার একটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কোনো আর্ট ফর্মে, সেটা সিনেমা হোক, পেইন্টিং হোক, গান হোক, যেটাই হোক, সাহিত্য হোক, পুরস্কারটা হয় কি যে কোনো একটা অ্যাওয়ার্ড, ওইটা হচ্ছে আমাদের এখানে একটা, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের মানুষ, তারপরে বাংলাদেশের মানুষের হয় কি যে আমি যদি কোনো বাইরের কোনো অ্যাওয়ার্ড পাই, তাহলে এটা এই অঞ্চলের মানুষরা মনে করে যে তাহলে এটা গুরুত্বপূর্ণ। এটা মনে করার অনেকগুলো কারণ আছে। জাতিগতভাবে হয়তো আমরা ওই জায়গাটা এতটা স্ট্রং না যে আমরা নিজেদের আইডেন্টিটি নিজেরা ভাবতে পারি। হ্যাঁ, এখন লালনকে যদি আপনি চিন্তা করেন, লালনকে পুরস্কার তো তার কপালে জুটে নাই। হাসান রাজারও পুরস্কার নাই, হাসান রাজারও নাই, নজরুলের পুরস্কার নাই, আমাদের তো কোনো কবি বড় পুরস্কার নাই। বড় পুরস্কার তো একজনই, রবীন্দ্রনাথের আছে। উনি আবার পুরস্কার পাওয়ার পরে অনেকে বলেছে যে উনিও ভালো কবিতা লেখা, অনেকে শত্রুও হয়ে গিয়েছিল। হ্যাঁ, শনিবারের চিঠি বের হতো ওনার জন্য, ওনাকে গালি দেওয়ার জন্য। সত্যজিতের বড় পুরস্কার আছে, কিন্তু ওখানে আরো কয়েকজন বিখ্যাত ফিল্ম মেকার আছে, তাদের নাই। তো হয় কি যে এইটা একটা সমস্যা। আবার হয় কি যে এইটা আবার আমি যদি বাংলাদেশের পুরস্কার চিন্তা করি, তাহলে আবার এটা উল্টাও হয়। মানে আমাদের পুরস্কার তো বিতর্কিত একটু, মানে এই পুরস্কার নিয়ে আমাদের এখানে অনেক বিতর্ক আছে। বাংলাদেশের পুরস্কার নিয়ে আসলে এই জন্য আপনাকে জিজ্ঞেস করা। তো ওইটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এটা, আমি যখন থেকে ছবি বানাচ্ছি কিংবা আমি টেলিভিশনেও কিছুদিন কাজ করেছিলাম, আমার কাছে কখনো পুরস্কার আমাকে আনন্দ দেয়নি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে পুরস্কারগুলো তো আসলে তেমন উল্লেখযোগ্য না। কি আপনাকে আনন্দ দেয়? কেউ কেউ কিন্তু পুরস্কারের জন্য চেষ্টা করে, পুরস্কার পেতে চায়। হ্যাঁ, আমার কাছে প্রথমত মনে হয় যে এখন হয় কি যে ইন্টারন্যাশনালি কোনো একটা রিকগনাইজেশন পেলে এখানে অনেক সুবিধা হয়। হ্যাঁ, মানে লাইক আমার ছবিটাও তো আমি বিভিন্ন ফেস্টিভ্যালে দিচ্ছি, এবং সেটা তো সবাই ধরে নিতে পারে সুমন ভাইও তো ওইটার জন্যই দিচ্ছে। কিন্তু আসলে সিনেমা তো একটা, আমার কাছে মনে হয় যে সিনেমার যেই ব্যাপ্তি, সেটা তো আমি আমার দেশের বাইরে দেখাতে চাই। আমি ছাড়া বিশ্বের যাদের ফিল্ম দেখেছি, সিনেমার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে, গানের, সিনেমার, কবিতার, তো আমি যাদের ছবি দেখেছি তাদের ছবিগুলো কিন্তু আমার কাছ থেকে এসেছে নানাভাবে ফেস্টিভ্যালের মাধ্যমে। মানে সো ওইটা আমাকে করে। কিন্তু আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র অ্যাওয়ার্ড একটা ছবির মান ঠিক করে দেয়, ওটা কখনো হইতে পারে না। কারণ হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরা যদি না চিনতে পারি, আমাকে কিভাবে আর একটা বাইরের মানুষ আমাকে ঠিক করে দিতে পারে যে এই গল্পটা, কারণ আমরা আমাদের ভাষার চলচ্চিত্র কি হবে সেটাই আমরা ঠিক করতে পারি নাই এখানে, যে আমাদের মানুষের রুচি, দর্শন, আমাদের পছন্দ কি সেটা আমরা ঠিক করতে পারি নাই। তো একজন বিদেশি কিভাবে ঠিক করে দিবে যে এটা তোমার ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র, আমার ভাষার শ্রেষ্ঠ কবিতা আমার থেকে ভালো সে অনুধাবন করতে পারে না। লালনকে আমি যতটুকু বুঝতে পারি, একটা ইউরোপিয়ান কখনোই লালনের ওই বাণী বুঝতে পারে না। তাকে যখন ট্রান্সলেট করে এটা বলা হয়, সেটা শাব্দিক মানে বুঝতে পারে, অন্তর্গত মানে বুঝতে পারে, কারণ ওইটা বুঝতে গেলে ওই জীবনটাকে চিনতে হবে। এক্স্যাক্টলি। লালন যখন বলেন, পিটসিগারকে বুঝতে পারবে, হ্যাঁ হ্যাঁ, ও লিনার্ড কোহেনকে বুঝতে পারবে, আমি লালন বুঝতে পারবো। হ্যাঁ এক্স্যাক্টলি, লিনার্ড কোহেনকে বুঝতে পারবে, পিটসিগারকে বুঝতে পারবে, বব ডিলানকে বুঝতে পারবে, কিন্তু আমি লালন বুঝতে পারবো। অনুবাদ করলেও এটা আসলে কখনো না, ওই সংস্কৃতির ওই ব্যক্তির জীবনটা না বুঝলে পরে এটা সম্ভব না। মানে লিনার্ড কোহেনের গান আমার ভালো লাগে, পিটসিগারের গান আমার ভালো লাগে, কিন্তু আমি দেখছি, আমি লালনের গান আমি ওই শব্দের মানে হুবহু না বুঝতে পারলেও আমার যে অনুভূতি হয় সেটা ওই গানে হয় না আমার। সো এটা আমার ফিলিং। আমরা খুবই একটি কৌতূহল উদ্দীপক জায়গায় আছি, এবং এই কৌতূহল উদ্দীপক জায়গাটাতে থেকেই আমরা এখন একটা বিরতি নিচ্ছি। চলমান দেখছেন পুষ্টি নিবেদিত, ফিরে আসবো বিরতির পর। ফিরে এলাম চলমানে, কথা বলছি চলমান চিত্র নিয়ে, অর্থাৎ চলচ্চিত্র নিয়ে, এবং সেই চলচ্চিত্রে যারা কাজ করেন সেরকম তিনজনকে নিয়ে পুষ্টি নিবেদিত চলমান। এখন তুষির কাছে যাই। তুষি, অভিনেতা অভিনেত্রীদেরকে খুবই মানুষের চোখের নিচে থাকতে হয়, তাদেরকে জাজ করা হয়, তাদেরকে বিশেষ করে আমাদের সমাজে কিভাবে দাঁড়ালো, কি কথা বললো, কি পোশাক পরলো,
কেমন ছবি করলো, কিংবা তার ব্যক্তি জীবন, সে কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সঙ্গে ঘুরছে, মানে দুনিয়ার সব প্রশ্নের উত্তর দিতে হয়। এবং মেয়েদের বেলায় এটা বেশি। কেমন লাগে যে সারাক্ষণ মানুষ জাজ করতে থাকে? এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তো মারাত্মক। হ্যাঁ, এটা মেয়েদের একটু বেশি। এটা শুরুর দিকে একটু অসুবিধা হতো, আর এখন অভ্যস্ত, আমার ধারণা আমার কলিগরা অভ্যস্ত এই স্ট্রাকচার সিস্টেমে। বাট এটা খুবই অ্যানোয়িং, কারণ প্রতিটা মানুষই তো আসলে হিউম্যান না। আমি যতই প্রেজেন্টেবল হয়ে থাকি না কেন ক্যামেরার সামনে, কিন্তু দিন শেষে আমার ভুল থাকবেই। আমার সব কিছুই কারো না কারো ভালো লাগবে না, সেটা যে কোনো স্টেটমেন্টই হোক না কেন। তো সেক্ষেত্রে এটা একটা চাপ হয় কি, যে আমাদের অনেক কষ্ট করে আমরা কাজ করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে কাজের থেকে বেশি মানুষের ব্যক্তিগত নুয়ান্স বা যে কোনো বিষয় নিয়ে বেশি কথা হয়। সেটা যখন বেশি অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা তো এক ধরনের ইম্প্যাক্ট ব্যক্তি জীবনে পড়ে, ফ্যামিলিতে পড়ে, কারণ আমরা তো সোসাইটিতে বিলং করি। সো ওই ধরনের একটা অসুবিধা। আমি যেমন এখন আর এসব নিয়ে দেখাই বন্ধ করে দিছি, মানে কমেন্ট দেখা বা কোনো যদি নেগেটিভ, যেটা একটা ভুল নিউজ, আমি জানি যে আমাকে ঘিরে অন্য কাউকে নিয়ে প্রেম বা কাজ, যেটা অ্যাকচুয়ালি কোনো ভিত্তি নাই, এগুলো নিয়ে আমি মনে করি যে নীরবতাই শ্রেয়। মানে এটা কিছুদিন যদি আমি চুপচাপ থাকি, তখন এটা অটোমেটিক একটা রিজলভ হয়ে যায় আর তো কি। এই একদম যে শেষের ছবিটা রোহিত, সেখানে কিন্তু অনেক না বলা কথা আছে, মানে দৃশ্যগুলির মধ্যে এবং ওই অভিনয়ের মধ্যে অনেক না বলা জায়গা আছে। যেমন একটা হচ্ছে যে প্রত্যেক মানুষের নিজের মতো করে বাঁচার তো একটা জায়গা আছে, সেইটাকে কিন্তু এই ছবির মধ্যে আমি উপলব্ধি করেছি যে এই দুইটা মানুষ নিজের মতো বাঁচতে চায়, কিন্তু তারা যে কোনো কারণে হোক নিজের মতো বাঁচতে পারে না, ওই জায়গাটাও আছে। এবং এই যে নিজের মতো বাঁচতে চাওয়ার চেষ্টা, এইটা কি অভিনয় করার সময় কখনো মনে হয়েছে যে আমরা নিজের মতো করে বাঁচতে পারি না? আসলে কেউই পারি না, নাকি পারি? বা পারতে গেলে কি একটু পাগল হতে হবে? মানে পাগল শব্দটা আমি পছন্দ করি না, মানে পারতে গেলেও একটু পাগলামো থাকতে হবে। হ্যাঁ, মানে স্বাভাবিক আপনার নর্মসের মধ্যে, রুলস রেগুলার যেভাবে আমরা যাপন করি ওটার বাইরে আর কি আপনার চিন্তা ভাবনা বা আচরণ হওয়া। তো ছবি দেখার পর যখন অনেকে বলেছে ছবিটা বুঝতে পারে না, তখন কেমন লেগেছে? ভালো লাগছে আমার। বলেছে না? আমি জানতাম যে কথাটা বলবে, সো এটা যখন মিলে গেছে তখন ভালো লাগছে। মানে আপনি কি চেয়েছিলেন যে না, আমি না বুঝুক? চাইনি, আমরা তো বুঝতে পারি যে আমরা যখন একটা কাজ এরপরে করি। পরিচালককে জিজ্ঞেস করব। পরিচালকের কারণে এটা। ইমরান, অনেকে বলেছে না যে এই ছবিটা বুঝতে পারে না, তো যে ছবি বুঝতে পারলো না তাহলে সেটা ছবি হলো কিভাবে? অনেকে কিন্তু এটা বলেছে, আমি বুঝি নাই তাহলে এটা ছবি না, আমি বুঝলে ছবি। আবার অনেকে বলেছে এটা বোঝার জন্য অনেক পড়াশোনা করে আসতে হবে, আবার অনেকে বলেছে এটা বুঝাই দেওয়ার জন্য আরেকটা ছবি বানাতে হবে। আসলে কোনটা ঠিক? আমি জানি না আসলে, এটা যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি, এটা থাকতেই পারে। কারো বোঝার জন্য আরেকটা ছবি দরকার হইতে পারে, কারো যদি মনে কিন্তু হয় চিত্রনাট্য পড়ার পর কি আপনাদেরও চেষ্টা করতে হয়েছিল এটা বোঝার জন্য? না, এরকম কোনো কিছু আসলে তো হয়। তালের পিঠা কি, এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন? আমি খুব সহজভাবে এটাকে দেখি। তা আমার কাছে তালের পিঠা এবং এমন একটা জিনিস যেটা আমি কোনোদিন আমার বাপের জন্ম যেটা আমি খাইনি। ছবির সময় কি এটা আসল ছিল? অবশ্যই হ্যাঁ, আমি বানাইছি। মজা ছিল? আমি বানাইছি। এটা ওই হ্যাঁ? বানাইছে, আমি হ্যাঁ। বানাই। আচ্ছা, হ্যাঁ, তো আপনি তালের পিঠা বানাতে পারেন? জি। বানাইছে। এবং আসলেই ওই পিঠা আমি আমার বাপের জন্য কোনোদিন খাইনি। এত ভালো? এবং অত ভালো, হ্যাঁ, আমরা এবং ইউনিটে সবাই এটা যতবার রান্না হয়েছে যতবার বানানো হয়েছে ততবার এমন পিঠা বানাতে হবে যে পিঠা খাওয়ার পর মানুষ। আপনি তালের পিঠা বানানো শিখলেন কোত্থেকে? আমি তালের পিঠা বানানো সহজ, কঠিন না। আর আমি এমনিতে মিষ্টি খাবার ভালো পারি। তাই? হ্যাঁ, সো আর মিষ্টি কি কি জাতীয় মিষ্টি খাবার বানাতে পারেন? আমি পুডিং, ফিরনি, কাস্টার্ড, ক্ষীর, পায়েস, লাড্ডু। এগুলো জীবনে সব প্রথম তালের পিঠা কবে বানিয়েছিলেন? জীবনে প্রথম তালের পিঠার যখন পাগলি হইলাম তখনই বানাইছি। তার মানে এটা আপনার প্রথম চেষ্টা, সেটাই তালের সবার ভালো পিঠা লেগেছে? না না, এটা অনেকদিন আমরা ধরে, এক প্রায় বছর 7-8 মাস ধরে। তো 7-8 মাস ধরে বানানো হচ্ছিল? আমরা যখন ওই বাড়িটা বানাচ্ছিলাম তখন আমরা ওখানে থাকতাম আসলে, আচ্ছা। যে তো ওই টাইমে আমাদের ওইখানে কয়েকটা মহিলা ছিল যারা আসলে বানাতো তুষির সাথে, মানে তুষি তাদের কাছ থেকে তারপর সে শিখে ফেলেছে। Exactly. তো বারবার কি ভালো হচ্ছিল? আগের বারের চেয়ে পরের বারের তালের পিঠা ভালো হচ্ছিল? ভালো ছিল, আসলেই ভালো ছিল। স্বাভাবিক। তার মানে শেষটা সবচেয়ে ভালো হয়েছে? শেষটা খাওয়া হয়নি। শেষটা খাওয়া হয় নাই। সিনেমা শেষটা তো খাইই নাই। শেষটা খাওয়া হয় মানে নাই। শেষের তালের পিঠাটা খাওয়া হয় খাওয়া না। হয় নাই।
ও আসলেই মনে হয় খাওয়া হয় না হ্যাঁ, আসলেই আসলেই খাওয়া খাওয়া হয় না। মানে এই যে আমাদের দেখেন। দৃশ্য ছিল না খাওয়ার দৃশ্যটা, এবং এবং যে প্লেটটা রেখে যায় যেটা এবং সেই পাতি। জন্য কেউ খায়ও নাই। আমি জানি না কেউ কোথাও- খায় না। ইউনিটের হ্যাঁ, লোকজন হ্যাঁ। খেয়ে ফেলার কথা। হ্যাঁ হ্যাঁ তাকে তারা খাইতে জায়া পারে। খাইছি কিন্তু। আপনারা খান নাই, আমরা খাই। যেহেতু অভিনয় নাই। ডিরেক্টরের পারমিশন ছাড়া কেউ কিছু করে না ফিল্ম। তো আকিরা কুরোসাওয়াকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি এত ভালো পরিচালক হলেন কি করে। উনি বললেন যে সবচেয়ে ভালো পরিচালক হতে গেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে 1 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাকে সবচেয়ে ভালো নিতে হয়, তাইলে ছবি ভালো হয়। আসলে কি কথাটা ঠিক? এখন এসে সেই কথাটা মনে হয় উনি বলতেন না। আমার কাছে মনে হয় যে পুরো টিমটা ভালো লাগে একটা ছবি বানানোর জন্য। ছবি বানানো একটা ডিরেক্টরের কাজও না, একটা চিফ এডির কাজও না। সিনেমাটা নির্মাণ করতে গেলে আমার কাছে যে আমার মনে হয় যে সিনেমাটা পোস্ট প্রোডাকশনে যখন যায় তখন এডিটিং হয়, ওইটা আমি এডিটিং বলি না, আমি আমার টিমকে সবসময় বলি এটা আমি রিরাইট করব। সো আমি যখন ছবি শ্যুট করি তখন আমার মতো করে শ্যুট করি, আমি যখন লিখি তখন আমার মতো করে লিখি, কিন্তু যখন আবার এডিট করি তখন এটা আবার রিরাইটিংয়ের মতোই আমি আবার মনে করি এই সিনটা। এই ছবিটা তৈরি করার সময় যখন কাহিনী ঠিক করা হচ্ছে বা এই ছবিটা যখন নির্মাণের সময় চিন্তা করা হচ্ছে, অনেকে কিন্তু এটা বলেছে আসলে ছবিটা বুঝতে পারে না। আপনার কি মনে হয় যে ছবিটা মানুষ বুঝতে পারবে না, নাকি অনেকবার দেখলে বুঝবে? আমার কাছে মনে হয়েছে যে এটা একটু সমস্যা হবে, কারণ হচ্ছে আমাদের এখানে এখনও সিনেমার আমাদের কিন্তু নিজস্ব সিনেমার ল্যাঙ্গুয়েজই নাই। ধরেন রূপবান 63-তে মুক্তি পাওয়া একটা ছবি বাংলাদেশে, তখন উর্দু সিনেমার এবং হিন্দি জয় সিনেমার জয়কার চলছিল। জয় জয়কারের মধ্যে আমাদের নিজস্ব সিনেমা, নিজস্ব গল্পের সিনেমা হয় রূপবান, এবং সেই রূপবান কিন্তু ব্যবসায়িকভাবে ভয়ঙ্কর সফল ছিল। রূপবানে যে কোলের শিশুটা তার স্বামী, এটা কিন্তু একটা অ্যাবসার্ডিটি, মানে এটা কিভাবে একটা 12 দিনের একটা বাচ্চা কিভাবে তার স্বামী হয়, কিন্তু আমাদের গল্পের কারণে এবং সেই সময় আমরা কিন্তু এটা মেনে নিয়েছি অ্যাবসার্ডিটি। আমাদের চলচ্চিত্র সেই দিকে আর আগায় নেই, মানে নিজস্ব গল্প বলার ভঙ্গির দিকে না গিয়ে আমরা কখনো ইউরোপ, কখনো কলকাতা, কখনো ইন্ডিয়া, কখনো উর্দু ছবি, নানা ছবিকে আমরা অনুসরণ করে আমাদের নিজস্ব সিনেমার গল্প আমরা আর খুঁজতে চেষ্টা করিনি। যদি আমরা সেটা করতাম, আমি কেন এটা বলছি, এই যে নিজস্বতার অভাব কেন হলো? না আমি বলছি যে যদি এটা করতাম তাহলে আজকে এসে আমরা আমাদের ভাষার সমস্ত ছবির এক্সপ্লেন করতে পারতাম, সব ধরনের গল্পের। সেই গল্পের ওপেন থাকতে পারে, সেই গল্পের আমি এমন একটা রেজুলেশন দিতে পারি যেখানে আমি দর্শককে খুশি মনে দর্শক হল থেকে বেরোতে পারে, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা হয়নি। আমাদের ওই যে 3 অ্যাক্ট, আমরা ওই শুরু মধ্যম শেষ দিয়ে দর্শককে তৃপ্ত করে বেরিয়েছি, দর্শকের মনে একটা প্রশ্ন তৈরি করতে দিই নেই সিনেমায়। সো রোজ যখন আমি করি, আমি যখন হাওয়া করেছিলাম তখন আমার ধারণা ছিল যে শেষটা নিয়ে কথা হবে এবং বলবে যে এই জায়গাটা দুর্বল। এখন হয় কি যে যখন আমি ছবির শেষে যাই কোনো একটা বিষয় প্রশ্ন করছি, তখন ওইটা আমাদের দর্শককে, তো রোদে এসে এটা দুর্বল বলেনি, হাওয়াতে দুর্বল বলেছিল, রোদে এসে যেটা বলেছে শেষে এসে আমি বুঝতে পারলাম না। এই বুঝতে না পারাটা হচ্ছে অভ্যস্ততা। আমরা অভ্যস্ততার যে গল্প তৈরি হয়, সিনেমা দেখতে 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 আমরা একই জিনিস দেখতে চাই, ওইটাকে রোদ মনে হয় একটু ওই জায়গাটাকে চ্যালেঞ্জ করে। সো আমরা স্ক্রিপ্ট রাইটিংয়ে ভাবতাম যে হ্যাঁ এখানে এসে দর্শক হয়তো এই ধরনের কমপ্লেইন করবে, আর সেটা একটা ছবি এরকম হবে, রোদ মেড ইজি, মানে এটা দেখার পরে রোদ বুঝতে পারবে। রোদের আমার কাছে নোটবুক। মনে হয় যে কারণ একসময় কিন্তু ফিল্মের শেষে গানের বই বিক্রি হতো। না, রোদ আরেকটা কারণে খুব মনে হয় কঠিন হয়ে উঠছে, সেটা হচ্ছে অনেক মানুষের নানা ধরনের কথা। রোদটা যদি খুব সরল জায়গার থেকে দেখে তাহলে এটা একটা আকাঙ্ক্ষার গল্প, এটা একটা সম্পর্কের গল্প, একটা প্রেমের গল্প। বারবার পাগলি ফিরে আসার ভেতর দিয়ে আমি যেমন ভালোবাসা পাই, বারবার পাগলি চলে যাওয়ার ভেতর দিয়ে আমি আকাঙ্ক্ষা দেখতে পাই, আর আকাঙ্ক্ষা শেষ হয় না, তখন সে তার ছাগলটাকেও খেয়ে ফেলে। এই যে আমি যে প্রিমিটিভ সময়ের যে সম্পর্কের গল্পটাকে এই সময় সে বলছি, সেটাকে সহজভাবে যদি কেউ বিশ্লেষণ করতে যায় সেখানে তার গল্প আছে। আর গল্পটা আসলে সহজই, গল্পটা কি- আমার কাছে মনে হচ্ছে সহজ। গল্পটা সবসময় কেন পুরোটাই বুঝতে মানুষের যে হবে। চিরন্তন আকাঙ্ক্ষা, চাহিদা, প্রেম, ভালোবাসা, ক্ষুধা, ঘৃণা, হ্যাঁ, সব আছে কিন্তু এখানে, লোভ, ট্রু ট্রু ট্রু। সেটা আছে এখানে। এবং সমাজের যে কঠিন চিত্র আছে, আবার একটা সমাজের একটা মায়ার চিত্র আছে, একটা ঝগড়ার জায়গা আছে, যেটা আমার খুব ভালো লেগেছিল। মনে হচ্ছে আসল ঝগড়া, ওটা কি আসল ঝগড়া ছিল? আসলেই ঝগড়া ছিল, না মানে আমরা ওইভাবে মানে বিশ্বাস সেইরকম করতে মনে হচ্ছে চেয়েছি। কিন্তু। ওই দিন আমি অসুস্থ ছিলাম, না হলে এটা আরো আরো অন্য আরো জায়গায় যাইতো। এটা নিয়ে আমার আফসোস আছে কয়েকটা সিনে, মানে আমি ওইটা তো অ্যাকশনে হ্যাপি না, অনেক ওই সিনটা ওই ঝগড়াটা নিয়ে আমি আপনি অ্যাকশনে happy না? অনেক ভালো।
মারামারিতে হ্যাঁ আর কি, হ্যাঁ বাংলা হ্যাঁ, action। ওখানে আছে যে আপনি যদি আমি অনেক অসুস্থ আপনি ছিলাম। মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এরকম একটা জায়গা আছে, মানে সিরিয়াসলি আপনি উন্ডেড করেছেন। আপনি মনে করেন যে এর চেয়েও বেশি হতে পারতো ওই ঝগড়াতে? হ্যাঁ মানে ইচ্ছে মানে আরো chaotic, আরো এনার্জি, আরো কেওটিক, আরো এনার্জেটিক হতে পারতো। আচ্ছা, এবার অন্য প্রশ্নে আসি। এরকম যে কিনা চায় যে আসল হবে, মানে ছবিটা আসল হবে, মানে আরো ঝগড়ার মতো হবে, এরকম অভিনেত্রীর সাথে অভিনয় করতে গেলে চ্যালেঞ্জ কি? কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাই তো, ওটা তো ভালোই, আসল হবে, আমিও তো চাই আসল, মানে আসল তালের পিঠা হবে, আসল মারামারি হবে। হ্যাঁ এবং হচ্ছিল তো তাই, মানে তো থামায় রাখা খুব কষ্টকর ছিল তো ওই সময়। আচ্ছা, ওখানে একটা দৃশ্য আছে, এটা পরিচালককে জিজ্ঞেস করা হচ্ছে, ব্যাং আসছে, এটা আসল ছিল? আসল আসল সবই আসল আসল। এটা আসল ছিল? ব্যাংকগুলি প্রশিক্ষিত না, প্রশিক্ষিত না, কিন্তু ওরা আমাদের ধরে এনে সঙ্গে- ছেড়ে দেওয়া হয়েছে, ওরা মিশে গেছিল আসলে হ্যাঁ। ওরা মিশে গিয়েছিল না? অসুবিধা লাগে নাই ওরকম একটা দৃশ্য অভিনয় করতে? না না, এনজয় করছি আমি খুব, তাই? খুবই enjoy আচ্ছা, এই ছবির এনজয় করার জায়গাগুলি কোন কোন জায়গা ছিল? আমি তো পুরো জার্নিটা আমরা ছবিটা নিয়ে একটু গল্প করছি, কারণ যারা দেখেছেন তারা হয়তো এটাতে আনন্দ পাবেন। পুরো পরে আমরা আবার একটু কঠিন প্রশ্নে যাব। শুধু রই দিয়ে যে লোকে বুঝতে পারবে না এমন তো কোনো কথা নেই, আমাদের অন্য প্রশ্ন করা উচিত যেগুলো লোকে বুঝবে না। আমাদের পুরো জার্নিটা আমি এনজয় করেছি একেবারে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যেদিন ওখানে পৌঁছেছি এবং যেদিন ওই জায়গাটা আমি ছেড়েছি, এই পুরো জার্নিটা আমার কাছে একটা দারুণ উদযাপনের সফর। ওইরকম আরেকটা সময় পেতে ইচ্ছা করে যে আবার কিছুদিন গিয়ে থেকে আসি, আবার এরকম ব্যাঙের সাথে রাত কাটাই, হ্যাঁ হ্যাঁ আবার একটা ছাগল চলে আসবে। হ্যাঁ, এটা আমি সবসময় চাই, সবসময়। মানে জাহাঙ্গীরনগরে যেহেতু আমি লেখাপড়া করছি, একটা বড় সময় আমার জাহাঙ্গীরনগরে কেটেছে, সো ওই তো একটা সম্পর্ক কিন্তু আগে ওই থেকে প্রকৃতির সাথে সম্পর্কটা আবার ফেরত পেতে ইচ্ছা করে। আমার সবসময় আমার মনে হয় যে এমন কোনো জায়গা যদি এই পৃথিবীতে পাওয়া যেত যেখানে এই অন্য কোনো কিছু নাই, ফোন নাই, ফেসবুক নাই, ইন্টারনেট নাই, কিছু নাই, শুধু তালের পিঠা আছে। তালের পিঠা না থাকলে অসুবিধা নেই, কিন্তু নেচার আছে, ওই রকম জায়গায় আসলে আমি থাকতে চাই। আপনি আসলে প্রকৃতি প্রেমী? মানে এইভাবে প্রকৃতি প্রেমী বলতে কিন্তু চাই না, প্রকৃতির কাছে থাকতে ভালো লাগে। থাকতে চাই আসলে। মানুষের থেকে বেশি আমি আসলে নেচারকে বেশি প্রেফার করি। মানুষের চেয়ে প্রকৃতিকে বেশি ভালোবাসি নাকি মানুষই প্রকৃতির অংশ? আসলে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমরাও কিন্তু আসলে প্রকৃতির অংশ। একটা ব্যাঙ, সাপ কিংবা একটা মাছ কিংবা একটা পাখি যেমন এই প্রকৃতির একটা অংশ, আমরাও প্রাণী হিসেবে আসলে প্রকৃতিরই অংশ। সেই কথাটা আমরা ভুলে যাই, হয়তো মাঝে মাঝে আমাদেরকে এরকম ছবিগুলি মনে করিয়ে দেয় যে আমরা আসলে প্রকৃতির বাইরে না, এবং বিরতি আমাদেরকে মনে করিয়ে দেয় যে একটা অনুষ্ঠান চলছে। দেখছেন চলমান, নিবেদন করছে পুষ্টি, এবং আমরা আজকে কথা বলছি তিনজন চলচ্চিত্র কর্মীর সাথে যারা চলচ্চিত্রকে তাদের প্যাশন হিসেবে নিয়েছেন। এটা তাদের আনন্দ বেদনার জায়গা, আমি যতটুকু বুঝি। সুমন, আপনাকে জিজ্ঞেস করি, আমাদের এখানে কিন্তু চলচ্চিত্রের একটা খুব দুর্বল জায়গা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগকারী খুঁজে পাই না। ভালো অনেক গল্প পড়ে থাকে টেবিলে, ভালো কাহিনী পড়ে থাকে, চিত্র পরিচালকরা অনেক দেরি হয়ে যায় তার ছবিটা বানাতে, হয়তো তখন আর ছবিটা তার কাছে আর অত প্রিয় প্রাসঙ্গিক থাকে না। এই যে আমাদের এখানে বিনিয়োগ নাই, চলচ্চিত্র ঋণ পায় না, কিন্তু আমাদের একটা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, সেখানে নিয়মিত নির্বাচন হয়, নির্বাচন তাদের বন্ধ হয় না। কিন্তু নির্বাচিত যারা, তারা ফিল্মের ডেভেলপমেন্টের জন্য কি করেন, অথবা যারা এটা পরিচালনা করেন তারাই বা কি করেন? আপনার মতো যারা পরিচালক তারা বলেন যে ওইখানে যেতে হয় নিয়মের কারণে, বিশেষ করে যদি অনুদান পায় তাহলে নাকি যেতেই হয়, কিন্তু ওইখানে গেলে আসলে কোনো কাজ হয় না। আপনার কি মনে হয় আমাদের এখানে কেন ইন্ডাস্ট্রিটা দাঁড়ালো না? এত ভালো ছবি হয়েছে, ব্যবসা সফল ছবিও হয়েছে একসময় তো সিনেমার জয় জয়কার ছিল। ওটা নিয়ে আমি খুব কথা বলতে চাই না, মানে যেটা ওই যে নির্বাচন, কিন্তু ব্যবসা হিসেবে আমার কাছে মনে হয় যে ওটা বিনিয়োগের একটা দারুণ জায়গা, পৃথিবীতে তো বিনিয়োগ করে মানুষ এখানে ধনী হয়ে যায়। এটা হয় কি যে সিনেমার জন্য খুব জরুরি ইস্যু। সিনেমা তো মাঝখানে আসলে আমাদের সিনেমার কোনো কিছুই ছিল না, কমার্শিয়াল সিনেমাও ছিল না। আমি সে 90s পর্যন্ত আমাদের সিনেমার যেই দর্শক সিনেমা হলে যাওয়ার যে প্রবণতা, সেটা তো আসলে লাস্ট 20 বছরে ছিল না। হঠাৎ 5-6 বছর পর পর এক একটা সিনেমা আসছে, সেটা দেখছে 5-6 বছর পর। মধ্যবিত্ত কেন, কোনো শ্রেণীর মানুষের সিনেমা হলে যায়নি। এটার অনেকগুলো কারণ। এখন এইটা তো গভর্নমেন্ট থেকে একটু ইনিশিয়েট করতে হবে, কারণ সিনেমাতে এমন একটা বিষয় যে এটা রাইটিং না, আমি অনেক তরুণরা মিলে লিখলো ভালো। যখন আমরা ছোট তখন ওপার বাংলায় অনেক বড় বড় সাহিত্যিকরা
উপন্যাস লিখছে, খুব বড় বড় উপন্যাস লিখছে। এপার বাংলাও তখন হুমায়ুন আহমেদ থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস এরা লিখছেন, হ্যাঁ। অনেকজন লিখছেন। তো সেটা তো আসলে গভর্নমেন্ট ইনিশিয়েট করে নাই, সেটা নর্মালি এটা ঘটতেছে। কিন্তু সিনেমার ক্ষেত্রে যেটা হয়, এটা সিনেমা হল লাগবে, যেখানে মানুষ একটা সেই হলে যেয়ে সিনেমাটা দেখবে। এখন হয় কি, আমাদের দেশে 1400 সিনেমা হল ছিল, এরকম আমি যতদূর জানি 1300-1400 সিনেমা হল ছিল। সেখানে এসে এখন 100টার নিচে, মানে 86টা না কতটা অধিকাংশগুলিতে সিনেমা আসলে দেখা যায় না, সিনেমা দেখা যায় না, প্রিন্ট খারাপ, হল খারাপ, এসি চলে না, এসি তো নাই, ফ্যান ঘটর ঘটর শব্দ হয়। সো এই সমস্ত কিছু মিলে এইটা নিয়ে আমার মনে হয় আমাদের গভর্নমেন্টটা চায় না যে এই ধরনের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠুক, কিন্তু অন্য কোনো কিছুতে আমাদের এখানে প্রচন্ড আগ্রহ, সেখানে প্রচুর বিনিয়োগ আছে। সো একটা দেশের কালচার যখন ভেঙে পড়ে তখন সেখানে কি হবে? তখন সেখানে যে কিছুদিন আগে বলনতা এক্সপ্রেস দেখতে দেয়নি ব্রাহ্মণবাড়িয়া, এটাই ঘটবে। কারণ যার উগ্রবাদ কোথা থেকে তৈরি হয়? উগ্রবাদ তৈরি হয় তখন থেকে যার মধ্যে বোধ নাই। সো বোধ তৈরি হয় কোথায়? যেখানে যে সাংস্কৃতিক যার যোগাযোগ নাই, যে আসলে কবিতাটা পড়ে না, যে আসলে সিনেমাটা দেখে না, যে আসলে গানটা শুনতে চায় না, তাকে নানাভাবে সামাজিকভাবে যেখান থেকে আটকে দেওয়া হয়, সেখান থেকে উগ্রবাদের সৃষ্টি। তাহলে সিনেমা তো আমার কাছে মনে হয় যে সিনেমা হল যদি আমাদের গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জেলা শহর একটা করে সিনেমা হল ব্যবস্থা না করবে, শিল্পকলা একাডেমি আছে, সেখানে সিনেমা হল করা যেতে পারে। সেইটা একটা বড় কারণ আমার কাছে মনে হয় এটা ইন্ডাস্ট্রি আকারে দাঁড়ানো। আর বাকি যেসব কথা বলছেন সেটা সময় আসলে ঠিক করে দিবে। আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন এখন ছবি বানাচ্ছে এবং আমরা রীতিমতো নানা ধরনের ছবি পাচ্ছি। অর্থায়ন তো এখন একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, টাকা পাওয়া তো একটা চ্যালেঞ্জ। একই ব্যাপার, হল যদি সিনেমা হল যদি না থাকে, যদি 100টা সিনেপ্লেক্স থাকে বাংলাদেশে, তাহলে কিন্তু অর্থায়ন হওয়া কোনো সমস্যা হবে না। কারণ লাইক আমি রোদের কথা যদি বলি, রোদ সিনেপ্লেক্সে এবং 100টা সিনেপ্লেক্স মানে 700টা, ধরেন 7টা করে যদি হল থাকে তাহলে 700 ছবি দেখানোর সুযোগ, মানে 3টা করে হল থাকলেই আমার হবে। মানে 300 চান আপনি 300 চান। 300 স্ক্রিন থাকলে আমাদের সিনেমার আমি বলবো যে একটা বিশাল রেভলিউশন ঘটে যাবে। কিন্তু একই সাথে সিনেমা দেখাটা তো ব্যয়বহুল হয়ে যাচ্ছে, সিনেপ্লেক্সে সিনেমা দেখা তো একটু ব্যয়বহুল। সেটার জন্যই তো গভর্নমেন্ট যদি এটা যদি শুধুমাত্র প্রাইভেট সেক্টরে থাকে তাহলে এটা কখনোই ঘটবে না। গভর্নমেন্ট যদি এটা ইনিশিয়েট করে যে শিল্পকলা কিংবা এরকম ধরনের প্রত্যেকটা জেলা শহরে যদি হয়। আপনি কি মনে করেন সরকারি সিনেমা হল থাকা উচিত? না, সরকার সিনেমা হল থাকবে না, সরকার এটাকে অর্থায়ন করবে, এটা বেসরকারি উদ্যোগেই হবে। কিন্তু সেটা সরকার কোনোভাবে প্লট বরাদ্দ হোক, সিনেমা মার্কেটে হোক, কিংবা মানে কোনো বড় শপিং মলে হোক কিংবা যে কোনো জায়গায় হোক, সেটা সরকার এটা ডিজাইন করতে হবে যে আমরা কি ধরনের। কারণ একটা টিকিট তো 200 টাকারও হইতে হবে, 100 টাকারও হইতে হবে, যেখানে একটা মধ্যবিত্ত ছবিটা দেখতে পারে। একটা স্টুডেন্ট কিন্তু 600 টাকা দিয়ে ছবি দেখতে পারে না। কঠিন, এটাই আমি বলার চেষ্টা করছিলাম। আমি আমার ছবিটা দেখার জন্য উত্তরাতে যখন ছবিটা চলছে তখন ভিআইপি গ্যালারিতে চলছিল 2টা হলে। সো সেখানে 1200 টাকা, 1600 টাকা, 1700 টাকার টিকিট। তো একদল এসে ছবি দেখেছে ধানমন্ডিতে এসে, কারণ তাদের কাছে টাকা নেই, তার কাছে 500 টাকাই 600 টাকাই তো অনেক বড় টাকা, সেখানে ওই টাকা কেন দিবে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা তো আসলে 600 টাকাতে ছবি দেখতে পারতাম না, এটাই তো। সো এই পরিবেশটা বাংলাদেশের নেই। ছবি দেখার জন্য সিনেমা হয়ে গেছে হচ্ছে উচ্চ মধ্যবিত্তদের বিনোদন, মানে হচ্ছে মধ্যবিত্তরা ছবি দেখতে পারে। পরিচালক হিসেবে আপনি তো চান সবাই ছবি দেখুক। আমি তো চাই যে আমার ছবিটা যেই গণমানুষের গল্পটা আমি বলছি, সাধু এবং পাগলি, তারা কারা? তারা তো কৃষক। কিন্তু বিনামূল্যে ছবি দেখাতে গিয়েও বাধা, মানে আমার ছবিটা আমি দেখাতে চাই তো দেখাতে গিয়ে বাধা হলো, তা ওইটা তো ওই গণমানুষকে দেখানোর জন্যই, সেখানেও তাদের বাধা। ইমরান, আপনার মাঝে মাঝে এরকম কষ্ট হয় যে ছবিটা সবার দেখা উচিত ছিল কিন্তু নানান কারণে দেখতে পারছে না, হল নাই, হল আছে বিদ্যুৎ নাই, বা হল আছে বিদ্যুৎ আছে কিন্তু হলের পরিবেশ ভালো না, কিংবা যে এরকম বিনা পয়সায় দেখাতে গেলেও দেখাতে দিচ্ছে না? আপনার কি মাঝে মাঝে এর জন্য কোনো কষ্ট হয় যে আসলে মানুষের কাছে পৌঁছানো কঠিন সিনেমা দিয়ে, এরকম হয়ে যাচ্ছে? কঠিন শব্দটা আমার মনে হয় না কখনো। আপনার কাছে কোনো কিছু কঠিন মনে হয় না। মনে হয় যে এটার ওই যে অভাব, আমাদের চাওয়ার অভাব। আর অবশ্যই প্রত্যেকটি জেলায় আসলে সিনেমা হলের দরকার, এবং এটা নিয়ে আমি তো যতবার পেরেছি সবখানেই কথা বলার চেষ্টা করেছি যে ধরেন কোথাও যদি অসুবিধা হয়, শিল্পকলা নামক একটা জায়গা আছে আমার এলাকা বাগেরহাট। আমার বাগেরহাটে যে শিল্পকলা একাডেমি আছে সেটা একটা হন্টেড প্লেস। ওখানে আপনি দেখলে মানে মনেই হবে এখানে
এখানে অসম্ভব আসলে এখানে কেউ আসে না কালচারাল সেখানে। অ্যাক্টিভিটিস হয় এখানে অসম্ভব। আমরা যখন থিয়েটার রেপার্টরি শুরু করেছিলাম ওখানে গিয়ে, তখন ওইখানে অডিটোরিয়ামটা ছিল একটা চুল কারখানা, মানে চুল তৈরি হয় ওখানে। সেটা থেকে বিভিন্নভাবে কথাবার্তা বলে ওনাদেরকে বের করে দিয়ে আবার ওটাকে পরিষ্কার করে আমরা শুরু করেছিলাম। সিনেমা হল দুটো, একটা এখন হচ্ছে ভাঙাড়ির দোকান, আর একটা হচ্ছে অটো চার্জ হয়। তো সেখানে একটা সিনেমা হলের যিনি মালিক, ওনার সঙ্গে আমি কথাও বলেছি যে যদি এইখানে কোনোভাবে বিনিয়োগ আসে, আপনি কি এটা দিবেন আমাদেরকে প্লিজ, আমরা এটাকে সিনেমা হল আবার শুরু করতে চাই। উনি ইন্টারেস্টেড। এবং শুধু তাই না, বাংলাদেশের আরও অসংখ্য জায়গা সম্ভব যেখানে আসলে ইন্টারেস্টটা এখনো আছে। অভাব হচ্ছে ওই ইউনিটির, অভাব হচ্ছে ওই কালেকটিভ ফোর্সের, এবং রাষ্ট্রীয় দেখভালটা খুব তুষির কাছে যাই। তুষি, বাংলাদেশে নারী চরিত্রের অনেক প্রাধান্য আছে, এমন ছবি প্রায় তৈরি হয় না। দেখা যায় যে পুরুষই হচ্ছে সবকিছু, মানে ছবির কাহিনী পুরুষকে ঘিরে, পুরুষই খুন করে, পুরুষই বিচার করে, পুরুষই প্রেম করে, পুরুষই মরে যায়। মেল গেজ থেকে হয় হ্যাঁ, mostly, এটা হ্যাঁ। হয় না, কিন্তু আপনার বেলায় একটুখানি ভিন্ন দেখা যায়। দেখা যায় যে আপনার ছবিগুলির মধ্যে আপনি যথেষ্ট গুরুত্ব পান এবং আপনার ছবিগুলিতে নারীর একটা শক্তিশালী ভূমিকা আছে। এটাকে আপনি ওইভাবেই চরিত্র বেছে নেন, নাকি এটা দৈবক্রমে হয়ে গেছে? না, এটা তো অনেক দিনের আমার চেষ্টা। অনেক দিনের চেষ্টা। মানে এই চেষ্টা বলতে আমার কারণ এই যে হচ্ছে তা না, মানে আমি এটা চেয়েছি যে এমন মেল গেজ থেকে আমি কাজ করতে পারি কখনো বা করতে চাই, কিন্তু সেখানে আমার চরিত্রের বৈশিষ্ট্য থাকতে হবে। শুধুমাত্র আমি আসলাম কোনো একটা চরিত্রকে সার্ভ করলাম, এটা করতে চাই না। মানে আমার যেখানে কাজ করে যদি আমার কোনো আমি কিছু না করতে পারি, আমার জীবনে যদি কোনো কিছু একটা এক্সপ্লোরেশনের জায়গা না থাকে, আমি যদি আনন্দ না পাই, ওইটা আমি করতে চাই না। সো কাজ বাছার ক্ষেত্রে আমি একটু পিকি। মানে আমার আনন্দ, মানে আমি তো অভিনয়টা ভালোবাসা দিয়ে আনন্দের জন্য করি, সো ওইটা আমাকে কতটুকু ড্রাইভ করছে, ওই যে গল্পটা বা চরিত্রটা, ওইটা না হলে করতে চাই না। তো এই ছবিটা করার ক্ষেত্রে আপনাকে কি ড্রাইভ করেছিল? এই চরিত্রটাই নাকি? অবশ্যই চরিত্র, গল্প, দ্য ডিরেক্টর, কিন্তু টিম। আপনি অন্য আরেকটা জায়গাতে একটা হ্যাঁ অশরীরী ক্যারেক্টার অভিনয় করেছিলেন হাওয়াতে, হ্যাঁ যে কিনা আসলে কি আমরা বুঝি নাই, সে কি আসলে হ্যাঁ নির্যাতনের শিকার হওয়া কেউ অন্য কিছু হয়ে ফেরত এসেছে, নাকি সে আসলেই সেই প্রাণী, অথবা সে আসলে কে? হ্যাঁ, কিন্তু আপনাকে ঘিরে কাহিনী ঘটছিল এবং একইভাবে এই ছবি তো আপনাকে ঘিরেই কাহিনী ঘুরেছে, তবে এখানে পুরোপুরি আপনি না, এখানে প্রায় সমান সমান ছিল। আবার আরেকটা ছবিতে আমরা দেখেছি যে আপনারা কয়েকজন মেয়ে ছিলেন, সেই ছবিতেও আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে ছিলেন। এই যে গুরুত্ব পাওয়া, এটাকে আপনাকে খুব আনন্দ দেয় যে আপনি স্রোতের বিপরীতে একটা জায়গা তৈরি করতে পারছেন? না, আনন্দ বলতে আমার মনে হয় যে এখন আমার অন্য কলিগরাও খুবই সচেতন তাদের কাজের জায়গা, আমি দেখি এটা। তো মানে এটা হয়েছে কি, আমরা তো অনেক মানে সবকিছুতে তো একটু পুরুষের ডমিনেশন থাকে, সোসাইটিতে বলেন, কাজের ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায়। তা আমি যদি শিল্প করতে আসি, সেখানেও যদি আমার কারো আন্ডার ডমিনেটেড হতে হয়, এটা তো খুবই দুঃখজনক। মানে এখানে তো আমি কিছু একটা করতে চাই, এতটুকু স্বাদ, এটা তো কোনো একটা পুরুষের বেলায় এই ধরনের চিন্তা বা কথাই বলতে হয় না, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে বা ভাবতে হচ্ছে। সেই জায়গায় আমি এতটুকু আনন্দ তো পেতেই পারি যেখানে আমার বৈশিষ্ট্য থাকবে। আমি আমার আপনি মতন অন্যদের করে ছবি explore দেখতে সিনেমা করব। হলে যান? হ্যাঁ, অবশ্যই যাই। হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আমরা গল্প করব জি। একটা বিরতির পরে। জি। আমরা এখন বিরতি নিচ্ছি। চলমান দেখছেন পুষ্টি নিবেদিত, ফিরে আসব বিরতির পর এবং আমরা কথা বলবো চলচ্চিত্র নিয়ে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে যে আমরা বোঝার চেষ্টা করছি যে আলো এবং অন্ধকার এর মধ্যে পার্থক্য আসলে কতটুকু। দেখছেন পুষ্টি নিবেদিত চলমান। আমাদের আজকের বিষয় ছিল আলো অন্ধকারে যায়। আমরা আলো আর অন্ধকারের যে খেলা, সেই চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম এবং চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছে ইমরান। পুরস্কার পেতে ভালো লাগে নিশ্চয়ই, ইন্সপিরেশন পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে নাকি পুরস্কার পেতে গেলে আরো অধিকতর যোগ্যতা লাগে, মানে কাউকে লাগে যে কিনা বলে দেয় যে তাকে পুরস্কার দেওয়া হোক। এটা কি আসলে ঠিক? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপনি এখনো ওরকম বড় পুরস্কার পান নাই, নাকি পাওয়ার চেষ্টা করেন নাই? না, কোনোটাই না, পাইও নাই, পাওয়ার চেষ্টা এই ছবির জন্য পুরস্কার পেতে পারেন আপনার ধারণা? আমি জানি না আসলে, তবে অনেক কম্পিটিশন হবে সেটাও জানি না। আমার কাছে মনে হয় যে ভালো বলার যে জায়গা, মানে ভালো লাগছে, ভালো বলছে, বিভিন্ন জায়গা থেকে যে অ্যাপ্রিসিয়েশনগুলো আসছে, যে এটা যত
ছড়াবে, মানে দেশের যত মানুষের কাছে পৌঁছবে, পৃথিবীর যত মানুষের কাছে পৌঁছবে, ওইটা বোধহয় আমার কাছে বেশি বড় পুরস্কার তো লাগবে। একটা পুরস্কার তো পেয়েছে ছবিটা ডানাং ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, পরিচালককে আমরা জিজ্ঞেস করবো, এবং রটারডামও খুবই প্রশংসিত হয়েছে, মূল প্রতিযোগিতার মধ্যে ছিল, তাই না? মূল, হ্যাঁ। তো এটা তো আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমাদের ছবি কিন্তু বাইরে গিয়ে অনেকগুলি ছবি ভালো করছে, মানুষ আমাদের ছবিকে ভালো বলছে। তো ধরেন আপনি এইখানে পুরস্কার পেলেন না, কিন্তু বিদেশ থেকে পেয়ে গেলেন, কোনটা বেশি ভালো হবে? মানে কোনটা আপনি আসলে চাইছেন, বিদেশিটা পেতে না দেশিটা? এই চাওয়াটা আমার, আপনার পুরস্কার নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই? বা একজন পাওয়া গেল, পুরস্কার নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই, তুষি পুরস্কার পেলে খুশি হবেন? কি পুরস্কার? অস্কার পেলে খুশি হতে পারি, হয়তো একদিন পাবেন, আমরা তো জানি তখন না। খুশি হবে, এছাড়া আর খুশি আপাতত। পুরস্কার পেতে কি আসলে অনেক যোগ্যতা লাগে, তদবির লাগে, আপনার কি সেটা মনে হয়? আমাদের দেশে তো পুরস্কার প্রশ্নবিদ্ধ, এটা যখন আগে বুঝতাম না তখন আগ্রহ ছিল, যখন বুঝলাম তখন আর আগ্রহ নাই আর কি। তখন আমাদের আমার দেশে আসলে কিন্তু পুরস্কার খুবই অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ। কেন পায়, কে পাচ্ছে, কেন দিল, আমরা অনেক সময় বুঝি না। এবং অনেকে আছেন সিরিয়ালি পুরস্কার পেতেই থাকেন, যেন পুরস্কার তার জন্যই বানানো হয়। পুরস্কার, হ্যাঁ হ্যাঁ, ওটা যারা দিচ্ছে তারা মনে হয় বোঝে না। যে বছর পুরস্কার পাবে না সেই বছর তাকে নিয়ে গিয়ে একটা বিশেষ পুরস্কার দিয়ে দেয়। হ্যাঁ, আবার পরের বছর গিয়ে বলে যে আপনি এত বছর অবদান রেখেছেন সেই জন্য একটা পুরস্কার। হ্যাঁ, এইভাবে দেয়। সেই পুরো সিস্টেমটা তো আসলে আমাদের এখানে খুবই মানে অনেক প্রশ্ন আছে এটা নিয়ে। হ্যাঁ, সো ওই কারণে আসলে আমি এটা বলতেই আমরা তো এটা নিয়ে স্যাটার করতেছি। এটা নিয়ে আমরা স্যাটার করতেছি, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় যে পুরস্কারের যে আসল মিনিংটা সেটা এই যে যখন আমি এই যে সিনেমাটা করলাম রোহিত, আমার ক্যারেক্টার সাধুর ক্যারেক্টার নিয়ে যখন অনেক লেখালেখি বা মানুষজন ভালো বলছে বা বলছে যে এই বছর তাকে পুরস্কার না দেওয়া হলে এটা খুবই অন্যায় হবে, এটাই তো আমার পুরস্কার। আমার কাছে মনে হয় এটাই তো প্রাপ্তিটা, মানে যে ভালো যে সম্মানটা এটা তো আমি পেয়ে গেছি আমার অডিয়েন্স বা আমার যারা সিনেমাটা দেখছে। আমার কাছে মানে এভাবেই মানুষের মনে জায়গা করে নেওয়াটা তো একটা বড় ব্যাপার, ওইটা হইলে ওইটাই আনন্দ। কারণ যেভাবে বলেন পুরস্কার যদি সঠিক মর্যাদা দেওয়া হতো তাহলে তো এটা খুবই সম্মানের হইতো। এটা যেহেতু হচ্ছে না, সিস্টেমটা ডিফারেন্ট, সো এটার জন্য এখন আর ওই আগ্রহ বা উত্তেজনা কাজই করে না। বহু বছর আগে একটা ছবি হয়েছিল, তখন আমার ধারণা আপনার জন্ম হয় নাই, নয়নমণি নামে। সেখানে একটা মেয়ের ক্যারেক্টার ছিল, সেই মেয়েটা এই ছবিতে আপনি যেরকম ওরকম এক্সেন্ট্রিক ছিল আর কি। গ্রামের লোকেরা তাকে পাগল বলতো, অসুস্থ বলতো, এবং ওই ছবিটা পুরস্কার পেয়েছিলেন ববিতা সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। তো আপনার কি ধারণা যে ওরকম হতে পারে এবার? আমি আসলে পুরস্কার নিয়ে খুবই একদমই ভালো না। আমি কি পেলে আপনি খুশি হন? এই যে মানুষ যখন আমার নিজে থেকে বেশি আমার চরিত্রের নাম বা চরিত্রটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়, যখন আমাকে কেউ সাধুর বউ বা অ্যানি বা গুলতি বা এনি ক্যারেক্টার আমার চরিত্রের নাম ধরে যখন আমাকে ডাকে, মানে আমার নামটা ভুলে যায়, ও বলছে তুমি হাওয়ার মেয়েটা না বা তুমি পাগলি না, তখন আই ফিল আপনার ভালো লাগে। লাইভ, ইয়েস, আমার মনে হয় আমি এক্সিস্ট করি পৃথিবীতে। কিন্তু ওই ছবি যেমন এই ছবিতে আপনি যেরকম, বাইরে তো আপনাকে চেনা কষ্ট হবে। বাইরে এরকম হওয়ার জন্য আপনাকে কি চেষ্টা করতে হয়েছিল? কোনটা? মানে এই ছবিতে আপনি তো সম্পূর্ণ অন্যরকম পোশাকে ছিলেন, অন্যরকম চেহারা, এটার জন্য আপনাকে চেষ্টা করতে হয়েছিল? পাগলি হওয়ার জন্য তো অনেক অনেক চেষ্টা, হ্যাঁ, কারণ আমি তো একদমই শহরে বেড়ে ওঠা মেয়ে। আমি গ্রামের মানুষের যে জেস্চার বা ও যেভাবে চলাফেরা করে বডি, কিভাবে শিখলেন? গ্রামে গিয়েছিলেন? না, ওই স্পেসটাতে তো অনেকদিন থেকেছি, তো থাকতে থাকতে হয় কি যে ওই জায়গাটা সহজবোধ্যতা তৈরি হয়। প্রথম দিকে তো এই পাথর রাস্তা আমি জুতা ছাড়াই হাঁটতে পারতাম না। প্রথম দিন আমাকে বলছিল এটার মধ্যে কিন্তু খালি পায়ে দৌড়াতে হবে, যদিও খালি পায়ে হয়তো দৌড়ানোর সিন নাই, কিন্তু চরিত্রটা এরকমই, মানে ওর পাথরের কাটাটার পাটা এত পুরু হয়ে গেছে, ওর এগুলো গায়ে লাগে না, আমার গাছে উঠে চলে যেতে পারে, নদী চালাতে পারে, মাছ ধরতে পারে, তো এগুলো তো আমার কাছে একদমই আমার জীবন থেকে অনেক দূরে। তো ওইটার জন্য, বাট এটা আমার কাছে এটাই তো মজা, অভিনয়ের মজাটাই তো এটা। এই ছবিতে কিছু নির্মম শিশু আছে, আপনাকে বিরক্ত করে, ঢিল মারে। আমাদের শিশুরাও যে আমাদের সমাজে এক ধরনের নির্মমতা শিখে ফেলছে, আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে আছে, যে নিজেদের আপন মানুষটাকেও তারা আপন ভাবতে পারছে না এবং তারা ঢিল মারছে। আসলেই ঢিল মেরেছিল? ওরা আমাকে যে যন্ত্রণা দিচ্ছে পুরো শুটিং, ওদেরকে তো বলছে যে এটা রিয়েল, ওরা তো ভাবতো যে আমি এই ক্যারেক্টারটা, আমি এটাই আসল, এরকমই। ওরা হচ্ছে যে আমাকে পুরো শুটিং ওরা জানছে যে ওকে পারমিশন দেওয়া হলো তোমরা সারাক্ষণ ওকে জ্বালাবা, ইয়া করবা, ওরা সারাক্ষণ আমার সাথে এটা করে। এখনো আমি যে কয়দিন আগে গেলাম, দেখা হইলে এই পাগলি করে জোর দূর থেকে আমাকে ডাক দিবে,
আর মানে ওরা তো ছোট, অনেক দুষ্টামি করে, মানে ওই দুষ্টামি মানে সারাক্ষণ, এটা একটা মানে এই ছবিটাকে ভালোবাসা। ঘিরে তো একটা গল্পের আসর হতে পারে, অনেক অনেক স্মৃতি আছে না, অনেক মজার অভিজ্ঞতা আছে। আপনি ব্যাঙ ভয় পান না? পাই, আচ্ছা, তো এত ব্যাঙ চলে আমি এসেছিল, সবই ভয় পাই। এত ব্যাঙ চলে এসেছিল। ওই সিনটা করার সময় আমার মনে আছে আমি শুয়েছিলাম, আর আমার হচ্ছে টাচ এনিম্যাল আমি ভালোবাসি, বাট এনিম্যাল টাচ একটু ভয় লাগে। তো ওই যে ব্যাঙ খরগোশ যে গাড়ির উপরে উঠে যাচ্ছিল, আমার তো আমি অনেক মানে আমরা ওই সিনটা, উনি তো সাহসী পুরুষ, আমি খুবই ভীত, আমার ভয় লাগে। আমি তাও কিভাবে যেন চরিত্রের ভালোবাসায় কত ত্যাগ স্বীকার করতে হয়। এইবার সুমন আপনার কাছে আসি। আমাদের এখানে আমরা দেখি যে অনুদানের ছবি হয়, কিন্তু সবসময় অনুদানের ছবি হয় সরকারের প্রিয় বিষয় নিয়ে। যখন যে সরকার থাকেন, অনুদান সেই সরকারের প্রিয় গল্প বা তারা যা দেখাতে চান মানুষকে সেগুলি পেতে থাকে, তাদের লোকজনেরা পায়, এবং সরকারের প্রিয় অনেকগুলি ছবি তৈরি হয়। এবং অনুদানের ছবি অধিকাংশই দেখা যায় ওই অবস্থায় থেকে যায়, দর্শক প্রিয়তা খুব একটা পায় না। আপনার কি মনে হয় এই নিয়মটা বদলানো উচিত, নাকি এখানে কোনো পরিবর্তন আনা উচিত? আর অনুদান কেন বিনিয়োগ না, বা কেন? এবং আরো একটা মজার বিষয় আছে, সরকার তো এটার কাহিনী পরীক্ষা করে, সবকিছু পরীক্ষা করে টাকা দেয় যেটা ভালো ছবি হবে, আবার সরকার এটাকে পুরস্কারও দেয়। তা আগেই তো পুরস্কার দিয়েছে, অনুদান দিয়ে দিয়েছে ভালো ছবি মনে করে, আবার সেটাকে আবার পুরস্কার দেয়, নিজের ছবিকে নিজেই পুরস্কৃত করে। তো আপনার কি মনে হয় নিয়মকে বদলানোর কোনো প্রয়োজন আছে, কিংবা এখানে কোনো পরিবর্তন আসলে ভালো ছবি তৈরি হবে? প্রথমত হচ্ছে সরকার নিজেই ঠিক করে দেয় যে এই বিষয়ে ছবি জমা দিতে, মানে তারা যে 7টা 8টা 10টা ছবি দিবে, তার মধ্যে আবার ডিজাইন করা থাকে যে 4টা বিষয় এই বিষয় হলে তারা দিবে। কিন্তু দেখা যায় ছবিটা 10টা ছবি অনুদান পাইছে, তার মধ্যে 7টা ছবি ওই ডিজাইনের ছবি, আর 3টা ছবি হয়তো ফোন করছে কেউ, সেটার জন্য ফোনে তো পেয়েছে অধিকাংশ হ্যাঁ, হয়, বাংলাদেশে ফোন খুবই শক্তিশালী। সিনেমাটা প্রথমত হইতে হবে যে যার ওই অঞ্চলের যে ফিল্ম মেকার বাংলাদেশের, তারা কি ধরনের ছবি বানাতে চাচ্ছে সেই ধরনের ছবি ওখানে জমা পড়বে। সেখান থেকে গ্র্যান্ট দেওয়া হয় সারা পৃথিবীতেই, হচ্ছে প্রি প্রোডাকশন মানে স্ক্রিপ্ট রাইটিং সময়, দেন প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন, এটার জন্য পিচ করতে হবে। এবং সে এরকম কাদের সামনে বসবে, সেখানে ডিরেক্টর থাকতে হবে, ইম্পর্টেন্ট কন্টেম্পোরারি ডিরেক্টর থাকতে হবে যারা ছবি বোঝে, তারপর থাকতে হবে অ্যাক্টর থাকতে হবে, টেকনিক্যাল যারা সিনেমাটোগ্রাফার থাকতে হবে, চিত্রনাট্যকার থাকতে হবে, রাইটার থাকতে হবে। তারা আসলে ডিসাইড করবে যে এই ব্যক্তিটা অফিসার আর মন্ত্রীরা। এক্স্যাক্টলি। সো সেই কারণে যেটা হয়, যে ছবিটা আসে অনুদানে, সেই ছবিটা দর্শকের কাছে ওটা গ্রহণযোগ্যতা পায় না, এবং কোনো কালেই এটা পায় না অনুদানের ছবিগুলো। সো এটাই হচ্ছে মূল ঘটনা, যে অনুদানের ছবি দর্শক দেখছে না। অনুদানের ছবিটা দর্শক মনে করে যে এই ছবিটা হলে যে এসে দেখবে না, কারণ এই ছবিটা খুব দুর্বল ছবি হবে, এটা আমাদের একটা ধারণা তৈরি। আবার যথেষ্ট অনুদানও দেয় না, বাজারে যে পরিমাণ টাকা লাগে একটা ভালো ছবি বানাতে, ফলে দেখা যায় অনুদানের ছবিটা আবার বিক্রি হয়ে যায় বিভিন্ন ইনভেস্টরের কাছে। কারণটা হচ্ছে প্রথমত এটা দুর্বল ছবি মনে করে সবাই, কেউ টাকাও দিতে চায় না, এখানে পরবর্তীতে ইনভেস্ট করতে চায় না। আবার যদি ইনভেস্ট করতে চায়, সেটা আসলে দেখা যায় যে হয়তো 20-30 লাখ 50 লাখ টাকা দিচ্ছে একটা ছবিতে। এই সময় এসে 1 কোটি টাকা দিয়ে কোনো ছবি হয় না আসলে, কারণ অনুদান তো সে পাচ্ছে 60 কিংবা 70 লাখ টাকা। সো সে পড়ে যায় একটা বিপদে, এবং সে এমন একটা ছবি বানায় যে ছবিটা তার শেষ করতে হবে, মানে সে একটা মহা ফ্যাসাদে পড়ে যায় এই ছবিটা বানাতে। ওটা সিনেমা বলা চলে না, ওটা একটা ফ্যাসাদের গল্প হয় আসলে। সো অনুদানটা খুবই বাজে অবস্থায় আছে। অনুদানটা থাকা উচিত, মানে হচ্ছে গ্র্যান্ড থাকা উচিত, কিন্তু সেটা ডিফারেন্ট ডিজাইন, সেটা সারা পৃথিবীতে একটা মডেল আছে, ওই মডেলটা অনুসরণ করলে আমাদের মানে এই গ্র্যান্ডটা একটু ডিফারেন্ট জায়গায় যেতে পারে, সরকারের টাকাটা কাজে লাগতো। এবং এখানে ধরেন একটা 18টা ছবিটা 16টা ছবিটাও বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সরকার জ্ঞান দিতে পারে না। অনুদান সেই ছবিতেই দেওয়া হয় যেই ছবিটা আসলে কমার্শিয়াল জায়গা থেকে যে টাকা দিবে না যাকে, মানে সে এমন একটা গল্প বলতে চায় যেটা এই অঞ্চলের সংস্কৃতি, এই অঞ্চলের মানুষের গল্প, এই অঞ্চলের জীবনের গল্প, এই অঞ্চলের দর্শন ফিলসফি আছে যেই ছবিতে, যেই ছবিকে এই বাংলাদেশের সিনেমা হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেই ছবিটা বছরের গভর্নমেন্ট কয়টা ছবিকে দিতে পারে, হায়েস্ট 3-4টা ছবিকে দিতে পারে, তার বেশি হওয়ার দরকার নেই, তার বাইরে তো অনেক ছবি হবে। তো সেই ছবির পূর্ণাঙ্গ বাজেটটা দেওয়া উচিত, মানে যার যতটুকু প্রয়োজন। যদি মনে হয় যে এই ছবিটার বাজেট 3 কোটি টাকা হওয়া উচিত, গভর্নমেন্টের তাহলে 3 কোটি টাকাই দেওয়া উচিত, এবং সেটা তাকে পিচ করতে হবে। হ্যাঁ, পিচ করতে হবে। সে যদি প্রি প্রোডাকশনে অনুদানটা পায়, কিন্তু প্রোডাকশনে যে সে নাও পাইতে পারে, কারণ তার স্ক্রিপ্টিং পরবর্তীতে ভালো হয় নাই, দেন প্রোডাকশনে পাইতে পারে, পোস্ট প্রোডাকশনে নাও পাইতে পারে, যে তোমাকে যেই পরিমাণ আমরা টাকা দিয়েছি সেই অনুযায়ী তোমার ছবিটা হয়নি,
তো তাহলে কি গভর্নমেন্টের টাকা বেঁচে যায় এবং প্রপার জায়গায় এবং ভালো ছবি তৈরি হয়, সেই ছবি দেশে বিদেশে প্রশংসিত হতে Exactly. পারে এবং সরকারের টাকাটাও কাজে লাগতে পারে। তা আমাদের সময় শেষ হয়ে গেছে, আমার কিন্তু আরো গল্প করতে ইচ্ছা করছে ইমরান, দেখানোর তো তুষি। একটা জায়গা আছে, ওই ছবিটা তো দেখাইতেও হবে আসলে। হ্যাঁ, দেখানোর তো জায়গা লাগবে। আর বিউরোক্রেটিক একটা চেঞ্জ খুব দরকার, মানে আমার মনে হচ্ছে যে এই যে বিউরোক্রেসির যে জায়গা, মানে স্পেশাল একটা বিসিএস করা উচিত আসলে, যেটা কালচারাল মিনিস্ট্রিতে বিউরোক্রেটিক, মানে যে যখন কালচার মিনিস্ট্রিতে থাকে বা যে যখন তথ্য মন্ত্রণালয়ে থাকে সেই তখন এটা রক্ষণাবেক্ষণ করে, কিন্তু প্রকৃত সাংস্কৃতিক যোগ্যতা কিংবা প্রকৃত সেই সৃজনশীলতা তো থাকাটা প্রয়োজন। অবশ্যই সেটার অভাব আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় আমরা দেখতে পাই। ইমরান, তুষি এবং সুমন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরা অনেক আনন্দের সাথে আড্ডা দিয়েছি বৃহস্পতিবার রাতে। আশা করছি সামনে আরো নতুন ভালো ছবি দেখতে পাবো এবং আরো চমৎকার সব সৃজনশীল কাজ আমাদেরকে মুগ্ধ করবে। তুষি, আমরা আশা করছি আপনাকে আবার এমন কোন একটা চরিত্রে দেখব যে চরিত্রে আপনাকে আমরা চিনতে পারবো না, এবং আমরা আশা করছি পরের ছবিটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো, অথবা এই ছবিটা আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। আসলে চলচ্চিত্র কিংবা যে কোনো সৃজনশীল কাজ বোঝার বিষয়, এবং এই যে বোঝার চেষ্টাটা, এটাই যিনি দর্শক পাঠক কিংবা যিনি এই কাজটি পছন্দ করেন তার আনন্দের জায়গা। কিছু দেখার পর যদি ভুলেই যাব তাহলে দেখবো কেন, কিছু পড়ার পর যদি মনেই থাকবে না তাহলে পড়বো কেন। আর যে শিল্প আমার মনে নতুন বোধ জাগ্রত করে, যে শিল্পকর্ম আমাদেরকে নতুন কোনো অনুভূতির জন্ম দেয় আমাদের মনে, অথবা যা আমাকে আরেকটু উন্নত মানুষ হিসেবে তৈরি করে, সেই কর্মগুলি তো আসলে শিল্প, এবং সেই শিল্পের দেখা পেলে আমরা আসলে খুশি হই। আমাদের এখানে তরুণরা চেষ্টা করছেন এবং তারা আসলেই চেষ্টা করছেন শত প্রতিকূলতার মধ্যে, এবং এই প্রতিকূল স্রোতের যাত্রীরাই আসলে আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে, আমাদের এই অঞ্চলের মানুষের অস্তিত্বকে সারা পৃথিবীকে জানিয়ে দেবেন ভবিষ্যতেও, যেমন এখনো জানাচ্ছেন। এই তিনজনকে শুভেচ্ছা জানাই, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আজকের মতো পুষ্টি নিবেদিত চলমান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা ভালো ছবি দেখবেন, ভালো গান শুনবেন, ভালো কবিতা পড়বেন, ভালো গল্প উপন্যাস কিনে পড়বেন, এবং চেষ্টা করবেন যাতে পাইরেটরা চুরি করা এইসব শিল্পকর্ম আপনাদের কাছে বিক্রি করতে না পারে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।